আচ্ছা, তাহলে আমরা থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স শুরু করতে যাচ্ছি। এই ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স এটা এমন একটি বই যেটার প্রতি সবার ভয়ভীতি আছে, কিন্তু এই জায়গাতে আমি যেই কথাটা বলি, আপনি যদি ভয় করেন তাহলে ভালো, কিন্তু তার চেয়ে বেশি ভালো যেই ভয়টা করেছেন ওই ভয়টাকে ওভারকাম করা। যদি আপনি ভয়ের মধ্যেই থেকে যান তাহলে আপনি ফেল, আপনি তো আর সামনে এগিয়ে গেলেন না। আপনি ভয় করেছেন ঠিক আছে, কিন্তু ওই ভয়টাকে জয় করতে শিখতে হবে, তারপরে আপনি সাকসেস হবেন। যদি ভয়টাকে ভয়ের মধ্যে রেখে দেন তাহলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনি একদিনেই লিঙ্গুইস্টিকের জনক হতে পারবেন না, বা লিঙ্গুইস্টিকের ফ্যামিলি মেম্বার হতে পারবেন না, লিঙ্গুইস্টিক আয়ত্ত করতে পারবেন না, লিঙ্গুইস্টিক পুরা খেয়ে ফেলতে পারবেন না। কিন্তু এটাকে লং প্রসেস হাতে নিয়ে আপনাকে মাঠে নামতে হবে, ধীরে ধীরে এক একটা আপনাকে পড়ে যেতে হবে। কিন্তু সবাই তো পড়ে, সবাই তো পড়ায়, সবাই তো আর সফল হয় না। তো সফল হতে হলে আপনাকে কীভাবে পড়তে হবে সেটা হচ্ছে কি, অনেকেই বলো অধ্যবসায়ী, ভালো করে পড়ো, হার্ড ওয়ার্ক করো, কঠোর পরিশ্রম করো, বেশি বেশি পড়ো। আরে ভাই, কীভাবে পড়বে এই জিনিসটাই হচ্ছে কি আসল কথা, মেইন কথা। পড়ালেখার ক্ষেত্রে হাইপোথেসিস কি? হ্যাঁ, আপনাকে আগে লিঙ্গুইস্টিককে একটা ম্যাপ তৈরি করতে হবে, লিঙ্গুইস্টিকের একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে। লিঙ্গুইস্টিক কি, এটার মধ্যে কয়টি অধ্যায় আছে, এটি আমাদের ব্যক্তি জীবনে কোনো প্রয়োজন আছে কিনা, আর পরীক্ষাতে কতটুকু শিখতে হবে, এবং এটার ইফেক্টিভ কি, এই ধরনের বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে। লিঙ্গুইস্টিক কি, এটা কেন পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কী জন্য পড়ব, হ্যাঁ, এইভাবে যদি মাথার মধ্যে কিছু কোয়েশ্চেন আনেন, এই কোয়েশ্চেনগুলো ধীরে ধীরে প্রথমে সলভ করতে হবে, তারপরে আপনি লিঙ্গুইস্টিক পড়া শুরু করবেন। হুট করে মাঠ থেকে এসে, ঘাট থেকে এসে আপনি যদি লিঙ্গুইস্টিক শুরু করে দেন, এটা হচ্ছে যেই লাউ সেই কুদু হয়ে যাবেন, এখানে এই পড়ার কোনো দাম নেই। তাহলে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স থার্ড ইয়ারের যেই কোর্সটি রয়েছে, এই কোর্সের মধ্যে টোটাল 10টা অধ্যায় রয়েছে। এই 10টা অধ্যায় থেকে শুধুমাত্র একটা অধ্যায় কঠিন, আর এই একটা অধ্যায় থেকেই ব্রড কোয়েশ্চেন 2টা আসার সম্ভাবনা আছে, শর্ট কোয়েশ্চেনও 2টা আসার সম্ভাবনা আছে, ব্রিফ কোয়েশ্চেন 3টা আসার সম্ভাবনা আছে। এই একটা অধ্যায়ের কারণে পুরা লিঙ্গুইস্টিক স্টুডেন্টরা, টিচাররা কঠিন বানায় ফেলে। তা আমি বলি, যারা একেবারেই দুর্বল তাদেরকে আমি ওই অধ্যায়টা পরে পড়তে বলি, আর যারা বুঝালে বুঝে, নিজে পড়লে বুঝে, তাদেরকে বলি নো, তুমি ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে লিঙ্গুইস্টিক যদি না বুঝো, এটার সিএ লজ্জা আর কিছু না। হ্যাঁ, এখানে এমন কিছু নেই যে তোমাকে মঙ্গল গ্রহ থেকে এনে শিখতে হবে। লিঙ্গুইস্টিক যারা লিখেছে তারাও আমাদের মতো মানুষ ছিল, তাহলে ওরা যদি মানুষ হয়ে লিখতে পারে, হ্যাঁ, ওরাও আমাদের মতো হাত পা বিশিষ্ট ছিল, ওরাও চোখ দুটো বিশিষ্ট ছিল, হাত দুটা বিশিষ্ট ছিল, তো ওরা যদি লিখতে পারে আমরা পড়তে পারবো না কেন? এতটুকু সেন্স আমরা ইউজ করবো না কেন? তাহলে আমরা যদি আমাদের নলেজটাকে ইউজ করি, ইনশাআল্লাহ কোনো কথা ছাড়া আমরা সফল হব। তো আমি বলবো, ইউজ ইউর নলেজ অ্যান্ড এনরিচ ইউর সেন্স। কেমন? আপনার নলেজটাকে ব্যবহার করেন, আপনার সেন্সটাকে বৃদ্ধি করেন, দেখবেন যে কি এভরিথিং উইল বি ক্লিয়ার ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিঙ্গুইস্টিকটা কি, এটা কেন পড়ব, কি এটা একটা ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞানের কাজ কি? ভাষাকে সুন্দর করা, মার্জিত করা। এটা পড়লে আপনি ভাষা সম্পর্কে ভালো বুঝবেন, ভালো বুঝাতে পারবেন, হ্যাঁ, ভালো পারফরম্যান্স হতে পারবেন। তো এটা কেন পড়ব? আমরা আপাতত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভালো রেজাল্ট করার জন্য পড়ব, ঠিক আছে? এরপরে আদার্স কিছু আসবে। কেমন? আমি যদি ভালো রেজাল্টই না করি তাহলে তো আর এটার মধ্যে গভীর জ্ঞান অর্জন করে আর লাভ নেই। কেমন? প্রথম স্টেপ হচ্ছে কি, আমাদের সামনে পরীক্ষা, এখানে একটা ভালো রেজাল্ট করতে হবে। তাহলে ভালো রেজাল্ট করার জন্য পুরো লিঙ্গুইস্টিক আমাদের পড়া দরকার নেই। এনইউতে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী
যেই কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। এখানে আমাদের কোনো সামারি দরকার নেই, কোনো হাবিজাবি আদার্স আনরিলেটেড আনকনটেক্সট কিছু পড়া দরকার নেই। জাস্ট অ্যানিউর কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেই প্রশ্নগুলো ফলো করলে আমরা জানলে বুঝলে অ্যানিউতে একটা ভালো হ্যান্ডসাম মার্ক পেতে পারি, সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ারে আরও কিছু কথা বলবো, তারপর আমরা পড়া শুরু করব। আপনার মনোযোগ আকর্ষণ করছি শুধু, আর কিছু না। একটু 1 মিনিট। আজকে নেট অনেকটা চলো, এটা বোঝানোর মতো ভাষা নাই। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আচ্ছা, এটা কি ইউর স্ক্রিন শেয়ারিং এভরিওয়ান, এই লেখাটা এখানে কেন আসতেছে? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এটা হচ্ছে আমার ইংলিশ লিঙ্গুইস্টিক হ্যান্ডবক্স। এই হ্যান্ডবক্সে অ্যানিওর প্রত্যেকটা কোয়েশন আমি খুব সুন্দর করে সাজিয়েছি, যেটা আমাদের জন্য কম্প্রিহেন্সিভ, যেটা আপনি একবার পরেই বুঝতে পারবেন কোয়েশনগুলোর কীরকম প্যাটার্ন, অর্থাৎ কীরকম সহজ। হ্যাঁ, আমরা বাজারে যেগুলো স্টাডি গাইড পাই এগুলো হচ্ছে কমার্শিয়াল। তো এই কমার্শিয়াল বইতে আপনি পড়ে মজাও পাবেন না, পড়ে শান্তিও পাবেন না, পড়ে আবার বুঝতেও পারবেন না। এই জন্য নিজেদের মতো করে পড়ে পড়ে নোট করে ফেলতে হবে। আচ্ছা দেখেন, এই লিঙ্গুইস্টিকে টোটাল আমরা দেখতে পাচ্ছি কয়টা অধ্যায় আছে? 10টা। ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি লিঙ্গুইস্টিক পড়ার আগে আগে ল্যাঙ্গুয়েজটা পড়ে যেতে হবে, কারণ কেউ যদি দৌড়া শিখতে চায় তাকে অবশ্যই হাঁটতে জানতে হবে। যদি হাঁটতে না জানে তার দৌড়া শিখার প্রশ্নই আসে না। আপনি ভাষা সম্পর্কে না জানলে লিঙ্গুইস্টিক পড়ার প্রশ্নই আসে না। এই জন্য আপনাকে ফার্স্ট টাইম আগে জানতে হবে কি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো আমরা জানি ল্যাঙ্গুয়েজ কি, এটা আমরা জানি কেমন। তাহলে আজকে আমরা পড়ব ল্যাঙ্গুয়েজ অধ্যায়টা। এরপরে যাব কি দ্বিতীয় অধ্যায় বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিকের মৌলিক ধারণাগুলো। তারপরে লিঙ্গুইস্টিকের প্রথম এবং লিঙ্গুইস্টিকের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় 3 নম্বর, যেটা আছে ফনেটিক্স অ্যান্ড ফনোলজি। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়, যেটাকে সবাই কঠিন মনে করে। এরপর মরফোলজি, আমি গতকালকে যেটা ক্লাস করাইছি ক্যারিয়ার ভিশন স্কুল ইউটিউব চ্যানেলে, এটা। এরপরে সিনট্যাক্স ধীরে ধীরে আস্তে আস্তে যাবে। তো তাহলে আজকে আমরা করব কি ল্যাঙ্গুয়েজ অধ্যায়টা। তো ল্যাঙ্গুয়েজ কাকে বলে? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, বা ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? আমরা জানি ল্যাঙ্গুয়েজ বলতে ভাষা বোঝায়, যে ভাষা দিয়ে মানুষের আবেগ অনুভূতি, হ্যাঁ, এগুলো প্রকাশ করে এবং মানুষ একজনের সাথে আরেকজন যোগাযোগ করে, এক দেশের সাথে অন্য দেশের সাথে যোগাযোগ হয়, হ্যাঁ, এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠী যোগাযোগ করার একটা মাধ্যম। ভাষাটা হচ্ছে কি একটা যোগাযোগের মাধ্যম। তবে এই ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু ফিচার আছে। এটা এই রিলেটেড একটা কোয়েশ্চেন আছে, ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো কী কী আলোচনা করো।
2019 সালে আসছে, আমাদের এইবারও আসার সম্ভাবনা রয়েছে। কেমন? তাহলে মূলত ল্যাঙ্গুয়েজ অধ্যায়ে শুধুমাত্র একটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কী, এই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্স। আর তেমন একটু কোয়েশ্চন নেই, এটা হচ্ছে ব্রড কোয়েশ্চন। আর শর্ট কোয়েশ্চনের মধ্যে একটা কোয়েশ্চন আছে, ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, এই কোয়েশ্চনটা 17 সালে আসছে, এটা ইম্পর্টেন্স। আর ব্রিফ কোয়েশ্চনের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে। তো ল্যাঙ্গুয়েজের প্রথমে আমরা দেখব পার্ট এর মধ্যে কী কী কোয়েশ্চন আছে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্স। তো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এই প্রশ্নটা আপনি নিজে বানাই দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচার্ড সিস্টেম অফ কমিউনিকেশন ইউজড বাই হিউম্যানস। এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার, গঠন প্রণালী সিস্টেম, গঠনতান্ত্রিক সিস্টেম পদ্ধতি, যোগাযোগের একটা গঠনতান্ত্রিক সিস্টেম বা পদ্ধতি, ইউজড বাই হিউম্যানস, যেটা একমাত্র হিউম্যানরা ইউজ করে, ইনক্লুডিং স্পিচ, জেস্টার, রাইটিং। এখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ আছে, সাইন ল্যাঙ্গুয়েজ আছে, রাইটিং ল্যাঙ্গুয়েজ আছে। সাইন ল্যাঙ্গুয়েজ বলতে কি, যেগুলো ইশারা ইঙ্গিতে কথা বলা হয়। কেমন? আচ্ছা, আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ অধ্যায়ে আছি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজের জনককে? জিওফ্রে সচার, স্যার জিওফ্রে সচার। 3 নম্বরটা কোয়েশনটা ইম্পর্টেন্স নেই, ওটা আমরা স্কিপ করতে পারি। হোয়াট ইজ মিন্ট বাই ডুয়ালিটি, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ডুয়ালিটি বলতে কি বোঝায়, আমি একটু বাংলায় বলে দিই। ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টি। এই 26টি বর্ণমালার এককভাবে এদের কোনো অর্থ নেই। যেমন আপনি এ বি সি ডি ই, এগুলো আলাদা আলাদা, এদের কোনো অর্থ নেই। তো এগুলো হচ্ছে ভাষার একটি উপাদান বর্ণমালা। তো ভাষার প্রাথমিক উপাদান বলি এটাকে আমরা প্রাইমারি লেভেল। এটা কি ভাষার প্রাইমারি লেভেল। এই প্রাইমারি লেভেলের কোনো অর্থ নেই, কিন্তু যখন আপনি এ বি সি ডি এগুলো একটা আরেকটার সাথে যোগ করে বসাবেন তখন অর্থ দিবে। তো যখন অর্থ দিবে একটা আরেকটার সাথে আপনি যখন অ্যাড করে সংযোগ করে পাশাপাশি বসাবেন, যখন অর্থপূর্ণ হবে তখন এটাকে বলে সেকেন্ডারি লেভেল। তাহলে প্রাইমারি লেভেল হচ্ছে কি মিনিংলেস, আর সেকেন্ডারি লেভেল হচ্ছে মিনিংফুল। এই যে ভাষার প্রাথমিক এলিমেন্টের উপাদানের দুটি অবস্থা, একটা হচ্ছে কি মিনিংলেস অবস্থা আর একটা হচ্ছে মিনিংফুল অবস্থা। এই জিনিসটাকে বলে ডুয়ালিটি। বুঝাতে পারছি? হ্যাঁ, ভাষার অন্যতম উপাদান হচ্ছে কি বর্ণমালা। তো ইংরেজিতে লেটার কয়টি আছে? 26। এই 26 বর্ণমালার কোনো অর্থ নেই। আপনি এ বি সি ডি এগুলোর কোনো অর্থ আছে ইন্ডিভিজুয়ালি? ডি মানে কি, ই মানে কি, এদের কোনো অর্থ আছে? নেই। তো ভাষার প্রাথমিক বর্ণমালার বা লেটারের যে অর্থ নেই, সেই অর্থ না থাকার অবস্থাটা হচ্ছে কি, অর্থ না থাকার বিষয়টাকে বলা হয় প্রাইমারি লেভেল। এই প্রাইমারি লেভেল মানে কি মিনিংলেস লেভেল, যেটাকে আমরা বলি সারফেস লেভেল। কেমন? অর্থাৎ ভাষার প্রাইমারি উপাদান হচ্ছে কি মিনিংলেস লেভেল। কিন্তু এই বর্ণমালাগুলো যখন, এই লেটারগুলো যখন পাশাপাশি বসবে তখন অর্থতাত্ত্বিক হয়ে যাবে, অর্থ দিবে, মিনিংফুল হবে। তখন হবে সেকেন্ডারি লেভেল, সিমেন্টিক্স লেভেল, যেটাকে আমরা সেকেন্ডারি লেভেল বলতেছি দ্বিতীয় পর্যায়, সেটাকে কি বলে? সিমেন্টিক্স লেভেল, অর্থাৎ অর্থতাত্ত্বিক লেভেল। বাংলাতে যদি আমরা বুঝে যাই এরপরে ইংরেজিতে যাব। আমার নিয়ম হচ্ছে জিনিসটা আগে বাংলায় বুঝতে হবে তারপরে ইংরেজি। আমি ইংলিশ টু বাংলা বোঝাই না, বাংলা টু ইংলিশ বোঝাই, কারণ উই আর বাঙালি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এনিথিং থ্রু বাংলা ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা আমাদের মায়ের ভাষা দিয়ে যদি যে কোনো একটা বুঝি তাহলে সেটা যে কোনো ভাষায় আমরা এক্সপ্রেস করতে পারবো। এটাই হচ্ছে আমার মোটো। আমি বাংলা দিয়ে সব কিছু শিখব, বাংলা দিয়ে আমি জয় করব। ডুয়ালিটি মিনস দ্যাট, ডুয়ালিটি বলতে বোঝায় যে ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড অন 2 লেভেলস, ভাষা গঠিত হয় 2টি লেভেলের মাধ্যমে। ওয়ান ইজ সারফেস লেভেল, একটা হচ্ছে কি সারফেস লেভেল, যেটাকে আমি প্রাইমারি লেভেল বলছি। অ্যাট হুইচ, যেই লেভেলে উই ক্যান প্রডিউস
আমরা উৎপাদন করতে পারি ইন্ডিভিজুয়াল সাউন্ড, ইন্ডিভিজুয়াল আইপিএ সাউন্ড বলতে পারেন, ইন্ডিভিজুয়াল লেটারিক সাউন্ড, আলফাবেটিক সাউন্ড উইদাউট কন্টেনিং মিনিং, অর্থ ছাড়া, অর্থ ধারণ ছাড়া শুধুমাত্র আমরা কি পাই এখানে লেটারগুলো পাই। এক্সাম্পল এ, জি, ও, আ এভাবে। তো দ্বিতীয় লেভেল হচ্ছে কি সিমেন্টিক্স লেভেল, অ্যাট হুইচ যেখানে উই ক্যান প্রডিউস সাউন্ড, আমরা সাউন্ডগুলো উৎপাদন করতে পারি জয়েন্টলি একসাথে, মিনিংফুলি অর্থপূর্ণভাবে। যেমন এগো, আপনি এ, জি, ও আলাদা আলাদা কোনো অর্থ পান না, যখন এ, জি, ও একসাথে লিখলেন তখন অর্থ দিয়ে দিল কি এগো। এগো মানে কি পূর্বে, কেমন অ্যাডভার্ব অফ টাইম। এরপরে জি, ও, ই, আর গোয়ার, গোয়ার অর্থ কি যাত্রী। আমরা যেটা গু শব্দ পড়ি, গু মানে যাওয়া, যিনি যায় তিনি হচ্ছে কি গোয়ার, যাত্রী। গু শব্দটি ভার্ব, এর নাউন হচ্ছে কি গোয়ার। এখন 4 নম্বর ব্রিফ কোয়েশ্চনটা বুঝছেন কিনা বলেন। আচ্ছা, এটা আপনার বিভিন্ন গাইডে বিভিন্ন রকম দিতে পারে, কিন্তু আপনি যদি বুঝে যান তাহলে যেখানে যেরকম দেখ না কেন আপনার জন্য ইজি হয়ে যাবে, কেমন। এরপরে 5 নম্বর কোয়েশ্চনটা তেমন আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা লিঙ্গুইস্টিক্যাল স্টুডেন্ট হিসেবে এটা জানা দরকার। হু ক্যান স্পিক দ্য মোস্ট ল্যাঙ্গুয়েজেস, পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় কোন ব্যক্তি কথা বলতে পারে? সেটা হচ্ছে কি জিয়াদ ফাজাহ, একজন মুসলিম লিঙ্গুইস্টিক্স, একজন সম্ভ্রান্ত মুসলিম। সে কোন দেশের কোন নাগরিক, বর্তমান কোথায় আছে সেটা ওখানে লেখা আছে, আমি আপনাকে দিয়ে দিলে পরে পড়তে পারবেন, কেমন। এরপরে হু ইজ দ্য ফাদার অফ গ্রামার, আমরা ভাষার ফাদার পেয়েছি কে? জিফ্রে সচার, কিন্তু গ্রামারের জনককে? ইংরেজি ভাষায় সর্বপ্রথম গ্রামার কে চয়ন করেছিল, কে রচনা করেছিল? লিন্ডলে মিউরে, এটা মিউরে পড়ে সম্ভবত, লিন্ডলে মিউরে, কেমন। লিন্ডলে নাকি লাইন্ডলে, একটু উচ্চারণটা একটু দেখতে হবে, আমার উচ্চারণটা কেমন জানি লাগতেছে। লাইন্ডলে মিউরে ইজ বেস্ট নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার, কেমন। এরপরে 7 নম্বর কোয়েশ্চনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তারপর আমরা জানলে ভালো। হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে সবচেয়ে সুন্দর ভাষা কোনটা? অ্যারাবিক, কেমন। এরপর 8 নম্বর হচ্ছে কি হোয়াট ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি ভাষা কোনটা? বাঙালি, কেমন। এখানে আরও প্রশ্ন আসতে পারে পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা, এগুলা এখানে দরকার নাই, তারপরও যেগুলো আমরা জানি ওগুলো আমরা এখানে আনি নাই, যেগুলো জানি না সেগুলো আনছি, কেমন। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি ডুয়ালিটি, কেমন। এই ডুয়ালিটি, অন্যান্য প্রশ্ন আপনার না বুঝলে সমস্যা নাই, কিন্তু এই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে, কেমন। এই প্রশ্নটা বুঝছেন কিনা বলেন। তাহলে ঠিক আছে, আমরা পার্ট বিতে চলে যাব। পার্ট এ কমপ্লিটেড। পার্ট এতে আর ইম্পর্টেন্স কোয়েশ্চেন নেই। একটু দেখেন পার্ট বি এর মধ্যে শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ অরবিট্রারি, কোন দৃষ্টিতে ভাষাকে অরবিট্রারি বলা হয়? অরবিট্রারি বিস্তারিত বোঝার আগে আমাদের অরবিট্রারি শব্দের অর্থ জানতে হবে। ডু ইউ নো হোয়াট ইজ মিনিং অফ দ্য অরবিট্রারি? হ্যালো, অরবিট্রারি শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো আছে, সেখান থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা নিয়ে নিব। ইচ্ছা মতো, সার্বভৌম, অবাধ, বিধিবহির্ভূত, স্বৈর, ইচ্ছামতো, খামখেয়ালি, স্বেচ্ছাচারী, যদিচ্ছ, যুক্তি বা নিয়ম বহির্ভূত, স্বেচ্ছাচার প্রসূত, আবেগের বশে চালিত, খেয়াল মাফিক। তো এখান থেকে আমরা নিব যে কি ইচ্ছামতো শব্দটা, কেমন। একটা নিলে হবে। তাহলে ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, আমরা জানি ল্যাঙ্গুয়েজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেখান থেকে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি হচ্ছে কি অন্যতম একটি বৈশিষ্ট্য। এই আরবিট্রারি বলতে কি বোঝায়? ভাষার
শব্দের উৎপত্তি, ভাষার শব্দের উচ্চারণ, ভাষার বিভিন্ন নিয়ম কানুন নিজেদের মতো বা নিজের মতো ইচ্ছে মতো করে উচ্চারণ করা, ইচ্ছে মতো করে শব্দের অর্থ গঠন করা, ইচ্ছে মতো করে শব্দের অর্থ তৈরি করা, এটা হচ্ছে কি ভাষার আরবিট্রারিনেস। ধরেন আপনার আমাদেরকে ম্যান বলে পুরুষ, মেয়েদেরকে ওমেন বলে। তো আমাদেরকে কেন ম্যান বলে? সর্বপ্রথম ম্যান বলতে যে পুরুষদেরকে বোঝাবে, এই কথাটা কে বলেছিল, কখন বলেছিল, আবার এই কথাটা কে বা লিখে রেখেছিল, হ্যাঁ, কেনই বা বলেছিল ম্যান বলতে পুরুষ বোঝাতে হবে, ওমেন বলতে নারী বোঝাতে হবে, কেন বলেছিল? আর ম্যান শব্দের সাথে পুরুষের কোনো শব্দ সম্পর্ক আছে কি না, এই ম্যান ধ্বনির সাথে, ওমেন ধ্বনির সাথে নারীদের কোনো সম্পর্ক আছে কি না, এই যে এই ধরনের একটা কথাবার্তা, এই ধরনের একটা লজিক্যাল কোয়েশ্চন। তো এটা যদিও লজিক্যাল কোয়েশ্চন, ওমেন বলতে কেন নারীকে বোঝাতে হবে, ওমেন শব্দের সাথে নারীদের কোনো সম্পর্ক আছে কি না, ম্যান শব্দের সাথে পুরুষদের কোনো সম্পর্ক আছে কি না, এই ব্যাপারটা হচ্ছে কি আরবিট্রারি। কারণ কীভাবে আরবিট্রারি? সর্বপ্রথম পৃথিবীতে কোনো একজনেই বলেছিল ম্যান বলতে পুরুষকে বোঝায়, তারপরে তার আশেপাশের লোকগুলো মেনে নিয়েছিল ম্যান বলতে পুরুষকে বোঝাবে। এরপরে কয়েক যুগ পরে কোনো একজন ভাষাবিদ এসে সেটা গ্রামারে, সেটা ডিকশনারিতে লিখে রেখেছিল ম্যান বলতে পুরুষকে বোঝাবে। কিন্তু কে কখন কোথায় লিখেছিল এটা কিন্তু জানা নেই। কিন্তু কেন বা ম্যান বলতে পুরুষকে বোঝাতে হবে, এই ব্যাপারে এই যুক্তির কোনো উত্তর নাই। এই যে তাহলে এই ম্যান বলতে পুরুষকে বোঝাতে হবে, যিনি প্রথম ব্যবহার করেছে উনি ইচ্ছামতো ব্যবহার করেছে। এই যে এই শব্দ ম্যান বলতে পুরুষকে বোঝাতে হবে, প্রথম যিনি ইচ্ছামতো ব্যবহার করেছে, এই যে ভাষাটা হচ্ছে ইচ্ছার উপর প্রয়োজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে ইচ্ছার উপর প্রয়োজনের ভিত্তিতে ভাষা যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের আরবিট্রারি। আশা করি বুঝছেন, না বুঝলে একটু বলেন। তো আমরা এই আরবিট্রারিটা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে কি ভাষার শব্দের অর্থের দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে ভাষার শব্দের উচ্চারণের দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে কি বিভিন্ন ভাষার শব্দের অর্থের দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে কি হোমোনিম এর দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে কি হোমোফোনের দৃষ্টিকোণ থেকে। তাহলে এখানে 5টা দৃষ্টিকোণ থেকে আমি আমার নোটের মধ্যে ব্যাখ্যা করছি। পরীক্ষাতে 3টা দৃষ্টিকোণ দিলে হবে, 3টা যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে হবে। কেমন? প্রথমে আপনাকে বুঝাতে হবে শব্দগুলো উৎপত্তি করেছে, পৃথিবীতে উৎপত্তি হয়েছে বা কেউ একজন করেছে, তার ইচ্ছা মতো করেছে বা ওই গোষ্ঠীর ইচ্ছা মতো করেছে। এরপরে উচ্চারণগুলো তাদের ইচ্ছা মতো করেছে। এরপরে অর্থগুলোও পৃথিবীর বিভিন্ন ভাষার অর্থগুলোও ইচ্ছা মতো করেছে। এই 3টা দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করব। যেমন পৃথিবীতে প্রত্যেকটা ভাষাভাষী মানুষ শব্দগুলো নিজেদের মতো করে, নিজেদের ক্যারেক্টার, নিজেদের আদর্শ, নিজেদের কালচার অনুযায়ী তৈরি করছে। আপনি বাংলার দিকে আসেন, বাংলার মধ্যে একটা বাংলা শব্দ বলেন, যে কোনো একটা বাংলা শব্দ। একটা বাংলা শব্দ বলেন কেদারা। কেদারা মানে চেয়ার না, কিন্তু আমরা যদিও ইউজ করি না তেমন একটু কেদারা। তো কেদারা বলতে চেয়ার, সর্বপ্রথম কে বলেছিল এটা? কেদারা বলতে চেয়ারকে বুঝাতে হবে। কেদারা বলতে মানুষকে বুঝাতে পারে নাই। কেন চেয়ারকে বুঝাইছিল? কেন চেয়ারের মানে চেয়ারকে বোঝানোর জন্য তিনি কেদারা ইউজ করেছিল? এটা কে ইউজ করেছিল, কখন ইউজ করেছিল, কেই বা আবার ডিকশনারিতে এটা লিখে রেখেছে? এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। উত্তরটা হচ্ছে কি, সর্বপ্রথম কেউ একজন কেদারা বলতে চেয়ারকে বুঝিয়েছিল, এবং ওই যা তার সামনে কিছু মানুষ ছিল, এবং সে যে সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়ের মানুষরা এটা মেনে নিয়েছিল কেদারা বলতে এই চেয়ারকে বোঝায়, কেমন বসার একটা জিনিসকে বোঝায়। এরপরে ধীরে ধীরে ওটা আবার সমাজে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, এলাকায় প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে অনেকগুলো জ্ঞানী গুণী মানুষ উঠে, তারা আবার ডিকশনারিতে ওটা লিখে ফেলে। তো যিনি প্রথম ব্যবহার করেছিল তিনি তো তার ইচ্ছামতো ব্যবহার করেছে। এই যে ইচ্ছামতো যে ভাষার কে উৎপত্তি করছে, ভাষার উপাদানগুলো, শব্দগুলো,
এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের অরবিট্রারি। এরপর আবার শব্দগুলো তৈরি করার পর উচ্চারণ তো নিজেদের মতো করেছে, বাংলারা বাংলার মতো উচ্চারণ করেছে, নিজেদের কালচার অনুযায়ী ইংরেজিতে ইংরেজির মতো উচ্চারণ করে। সেই জন্য দেখবেন যে ইংরেজির এক একটা শব্দ দুটার উচ্চারণ থাকে, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। কেমন? যেমন অ্যাটিটিউড, এটার উচ্চারণ অ্যাটিটিউড দুটাই আছে। তো আমেরিকানদের একটা উচ্চারণ, ব্রিটিশদের একটা উচ্চারণ। তো আমেরিকানরা বলে অ্যাটিটিউড, ব্রিটিশরা বলে অ্যাটিটিউড। কিন্তু আপনি যদি আমেরিকান কাউকে, কোনো জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনারা এটাকে কেন অ্যাটিটিউড বলেন, ব্রিটিশদেরকে যদি জিজ্ঞেস করেন এটাকে কেন অ্যাটিটিউড বলেন, এরা কিছু বলতে পারবে না, কোনো উত্তর নাই। ওরা বলবে যে এটা আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর পূর্বপুরুষ এভাবেও করে আসছে, আমরা এভাবে করে যাচ্ছি। এর পেছনে কোনো রুলস, থিওরি, হাইপোথেসিস, কোনো আইডিয়া, কোনো নিয়ম কিছু নাই। এই যে নিয়ম বহির্ভূত, নিয়ম ছাড়া ইচ্ছা মতো যে তাদের উচ্চারণ করে যাচ্ছে, এটাই হচ্ছে একটা নিয়ম প্রতিষ্ঠিত করে ফেলছে। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের অরবিট্রারি। তাহলে আমরা দুইটা দৃষ্টিকোণ ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে কি শব্দের উৎপত্তি আর একটা শব্দের উচ্চারণ। কেমন? তো আরেকটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে দেখাবো। ধরেন আপনি কি ক্যাট, বিড়াল পছন্দ করেন? হ্যাঁ, ক্যাট কম বেশি সবাই পছন্দ করে। এই যে ক্যাট, ইংরেজিতে ক্যাট বলে, বাংলায় বলে বিড়াল। স্প্যানিশ ভাষায় কি বলে? ক্যাট ইন দ্য রেইন একটা গল্পে পেয়েছিলেন, মনে আছে? সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারে? ফার্স্ট ইয়ারে। গেটু, গেটু বলে না? হ্যাঁ। আরবিতে কি বলে? কিত্তুন। আরেকটা শব্দ আছে আরবিতে, হুরাইলাতুন। একজন বিখ্যাত সাহাবী আছে আবু হুরাইরা, যিনি বিড়ালকে অত্যন্ত বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। যে ভালোবাসা দেখে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরাইরা নাম উপাধি দিয়েছিল, বিড়ালের বাবা। কেমন? তাহলে বাংলাতে কেন এই 4 পা বিশিষ্ট ছোট্ট পোষা প্রাণীটাকে বিড়াল বলে, ইংরেজিতে কেন আবার সেটাকে ক্যাট বলে, আরবিতে সেটাকে আবার কেন কিত্তুন বা হুরাইরাতুন বলে, স্প্যানিশে কেন ওটাকে গেটু বলে? হ্যাঁ, তো ঠিক পৃথিবীর যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষায় বিড়ালের এক একটা শব্দ আছে যেটা দিয়ে বিড়ালকে অ্যাড্রেস করে, সম্বোধন করে। কিন্তু কেন করে? বাংলায় কেন বিড়াল বলে এই ছোট্ট প্রাণটাকে? এর পেছনে কোনো যুক্তি, ন্যাচারাল রিলেশন, কোনো কারণ, কোনো হাইপোথেসিস, কোনো নিয়ম নাই। এটা পৃথিবীতে কেউ একজন বলেছিল, তারপর থেকে একটা সম্প্রদায় মেনে নিয়েছে, তারপর থেকে এটা ডিকশনারিতে স্থান পেয়েছে। এটাই হচ্ছে কি আরবিট্রারিনেস। আশা করি বুঝছেন। এরপরে আরও দুটা নিয়ম আছে, আরও দুইভাবে প্রমাণ করতে পারেন। সেটা আমি কি বলতে হবে নাকি ওটা আপনি বুঝে নেবেন, বা আমি আপনাকে বুঝাই দেব? আচ্ছা, আমি ছোট করে বলে দিই। 4 নম্বর হচ্ছে হোমোনিয়ম। কেমন? হোমোনিয়ম বলতে বোঝায় এমন একটি শব্দ যেই শব্দের একাধিক অর্থ থাকে। যেমন ব্যাং, ব্যাং বলতে কি ইসলামী ব্যাং, নাকি কর্ণফুলী নদীর তীর, নাকি বুড়িগঙ্গার নদীর তীর, নাকি সিলেটের একটা বিখ্যাত নদীর নাম বলেন? হ্যাঁ, রোমা নদী, সুরমা, আচ্ছা সুরমা নদী। হ্যাঁ, এই যে সুরমা রিভার, সুরমা নদীর তীর। এই ব্যাং বলতে কি ইসলামী ব্যাং নাকি সুরমা নদীর তীর? এই যে ব্যাংকের অর্থ যে দুইটা, একটা হচ্ছে নদীর তীর আর একটা হচ্ছে টাকা পয়সা রাখার স্থান। এই যে একটা শব্দের একাধিক অর্থ থাকা, এটা কেন থাকবে? এর উত্তরটা নাই, কিন্তু থাকবে। তো কেন একটা শব্দ দিয়ে এতগুলো জায়গায় ইউজ করতেছে? কোথায় নদীর তীর, আবার কোথায় একটা টাকা পয়সা রাখার স্থান? হ্যাঁ, এই যে ব্যাংক, এই ব্যাপারে আপনার কোনো উত্তর পাবেন না, যেরকম আছে সেরকমই আপনাকে বলতে হবে। তাহলে হোমোনিম এমন শব্দ যেই শব্দের অনেকগুলো অর্থ থাকবে, কিন্তু কেন থাকবে এই প্রশ্নের উত্তর না পাওয়া, এই প্রশ্নের ন্যাচারাল কানেকশন না থাকা, এটাই হচ্ছে হোমোনিম। তো এটাই হচ্ছে আরবিট্রারি। কেমন? এরপর আরেকটা আছে হোমোফোন। হোমোফোন মানে হোমো, এটা ল্যাটিন ওয়ার্ড। হোমো মানে সেম,
ফোন মানে সাউন্ড, সেম সাউন্ড। তো ইংরেজিতে এমন কিছু শব্দ পাবেন যেগুলো সেম সাউন্ড, সেম উচ্চারণ, তবে বানান ভিন্ন, অর্থ ভিন্ন। যেমন নো, এন ও, নো, নো অর্থ কি না বোঝাবে, কিন্তু কে এন ও ডাব্লিউ, নো বলতে জানা বোঝাবে। কিন্তু দেখেন দুটাইতে উচ্চারণ একই, কিন্তু আবার বানান ভিন্ন, অর্থ ভিন্ন। এটা কেমনে কি? আপনি এটাও নো, এটাও নো, আবার বলতেছেন এটা মানে জানা, এটা মানে না। এটা কেমনে কি ভাই? পাগলে পাইছে নাকি এগুলা? হ্যাঁ, পাগলে পাইছে না ছাগলে পাইছে, এটা ইট ডাজন্ট ম্যাটার। তবে এই জিনিসটাকে বলে কি হোমোফোন। এই যে হোমোফোন, দুটি শব্দের একই উচ্চারণ বাট মিনিংস অ্যান্ড স্পেলিংস দুটি ডিফারেন্স, এটা হচ্ছে এক ধরনের হোমোফোন, যেটাই হচ্ছে এক ধরনের কি অরবিট্রারি। ঠিক আছে, তাহলে আমরা ভাষাকে অরবিট্রারি বলে পাঁচভাবে বুঝলাম, পাঁচটা পয়েন্টে প্রমাণ করতে পারলাম। আমি দুটা পয়েন্ট, তো লাস্ট দুটা পয়েন্ট এখানে ধরা দিছি। 3 নম্বর পয়েন্ট যেটা বলছি, বিড়াল কীর্তন মানে বিভিন্ন ভাষার এক্সাম্পল দিয়ে, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এরপরে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। এখানে যেটা আছে যেমন হার্ব, হার্ব শব্দটি আমেরিকানরা বলে কি আর্ব, এইচ উচ্চারণ করে না। যেমন অনেস্ট, হ্যাঁ অনেস্টি, এখানে ঠিক এটার মতো করে আর্ব, এইচ উচ্চারণ করবে না, কিন্তু ব্রিটিশরা বলে হার্ব, এইচ উচ্চারণ করবে। তো টমেটো শব্দের অর্থ আমরা জানি এটা একটা ফ্রুট না ভেজিটেবল, দুটাই বোঝাই। আমেরিকানরা বলে কি টমেটো, ব্রিটিশরা বলে কি টমাটো। তো অ্যাড্রেস শব্দের উচ্চারণ আমেরিকানরা বলে কি অ্যাড্রেস, ব্রিটিশরা বলে কি অ্যাড্রেস। কেমন? আমেরিকানরা আবার অ্যাডভার্টাইজমেন্টকে কি বলে অ্যাডভার্টাইজমেন্ট, ব্রিটিশরা বলে কি অ্যাডভার্টাইজমেন্ট। তো দেখেন একই শব্দ বাট ডিফারেন্স প্রনাউন্সিয়েশন, ইট ইজ কল্ড আরবিট্রারিনেস। এরপর হচ্ছে কি বেসড অন ওয়াট অ্যান্ড ইটস মিনিং, শব্দ এবং তার অর্থ। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে ডগস। এই ডগস মিনস 4 legs অফ এ ডোমেস্টিক অ্যানিমালস। ডগ বলতে বোঝাই 4 পা বিশিষ্ট একটি গৃহপালিত প্রাণী। বাট হোয়াই ডগ মিনস 4 legs অ্যানিমাল দেয়ার নো ন্যাচারাল কানেকশন, লজিক, থিওরি, হ্যাঁ রিজন বিটুইন ওয়াট অ্যান্ড ইটস মিনিং। অর্থাৎ আপনার ডগ বলতে কেন 4 পা বিশিষ্ট একটা কুকুরকে বোঝাতে হবে, এই ডগের সাথে এবং অরিজিনাল কুকুরের সাথে এবং ডগ শব্দের সাথে কোনো ন্যাচারাল কানেকশন নাই। সুতরাং এটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের আরবিট্রারিনেস। আশা করি প্রশ্নটা বুঝছেন। আচ্ছা, এরপরে পার্ট সি থেকে একটা কোয়েশ্চেন, আমাদের দুটা কোয়েশ্চেন আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্স। একটা হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, অর ডেসক্রাইব দ্য ফিচার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। 19 সালে আসছে, কিন্তু আমাদের বারে আসার সম্ভাবনা আছে। এটা প্রশ্ন ইজি, কেমন? তো ভাষার বৈশিষ্ট্য কি আপনি বলতে পারবেন, বানাই বানাই বলতে পারবেন। এটা না শিখলে আমি যদি বাংলাতে আপনাকে লেকচার দিয়ে বুঝাই দিই, আপনি দেখবেন যে যদি বাংলা টু ইংলিশে একটু ট্রান্সলেট করতে পারেন, একটু বাংলা লিখতে পারেন, আপনার যদি একটু এবিলিটি ক্যাপাবিলিটি থাকে বাংলা লিখার, তাহলে আপনি ইজিলি অনায়াসে এই প্রশ্নটা উত্তর করতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। এরপরে আর একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্স, সেটা হচ্ছে কি ডিফারেন্স অর রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ভাষা এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক কী বা পার্থক্য কী। আপনি একভাবে যদি আনসার শিখেন, তাহলে প্রশ্ন যেইভাবে আসুক না কেন, যে স্টাইলে আসুক না কেন, আপনি আনসার করতে পারবেন। কেমন? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সম্পর্কে জানলে এটা কি, এদের মধ্যে পার্থক্য কী, সিমিলারিটি কী, ডিসিমিলারিটি কী, হ্যাঁ এগুলো জানলে আপনি যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন। কেমন? তাহলে প্রথমে আমরা দেখব কি ল্যাঙ্গুয়েজ, ভাষা হচ্ছে কি, ভাষার বৈশিষ্ট্য কী, কেমন এই প্রশ্নটা আগে দেখব। যেমন ইন্ট্রোডাকশনে ভাষার ডেফিনেশনটা দিয়েছি আমি, ভাষা কাকে বলে। কেমন? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ডোমিনেট সিস্টেম অফ কমিউনিকেশন। ভাষা হচ্ছে কি সবচেয়ে ক্ষমতাশালী এবং ডোমিনেট, যেটা শাসন করার। ডোমিনেট শব্দের অর্থ কি? প্রভাবশালী। কেমন? পাওয়ারফুলের অর্থ কর্তৃত্বপূর্ণ। কেমন? যেটা শাসন করার মতো ক্ষমতা রাখে। তাহলে পাওয়ারফুল অ্যান্ড ডোমিনেন্ট সিস্টেম, অর্থাৎ পাওয়ারফুল সিস্টেম অফ কমিউনিকেশন, যোগাযোগের একটা সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর সিস্টেম। ইন এডিশন, আরেকটু যদি তুমি বড় করে বলতে চাও ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিস্টেম অফ কনভেনশনাল spoken written symbols by means of which human beings communicate with each other from one country to another country or one culture to another culture. It is the best way to express emotion, thoughts, feelings and desires.
এটা হচ্ছে কি সবচেয়ে ভালো একটি উপায় প্রকাশ করার আবেগ, চিন্তা, চেতনা, অনুভূতি, ইচ্ছাকাঙ্ক্ষা। দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার বৈশিষ্ট্যগুলো আর গিভেন ইন দ্য ফলোয়িং ডেসক্রিপশন, নিচের বর্ণনায় দেওয়া হয়েছে। কেমন? তাহলে ভূমিকাটা দিয়ে, ভূমিকা আমি মাঝখানে যেটা অর্থ বলি নাই সেটা আপনি এটা না দিলেও চলবে, এতটুকু পর্যন্ত। তো যদি আপনি দিতে পারেন তাহলে দিবেন, না দিলে সমস্যা নেই। কেমন? এটা হচ্ছে এক্সট্রা, ইন এডিশন এক্সট্রা দেওয়া হয়েছে। কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার করতে হবে। বেশি অতিরিক্ত দেওয়া মানে স্যারে এখানে নাম্বার দেওয়ার জন্য নিলামে বসে গেছে এরকম না। আপনি কোয়েশ্চেন অনুযায়ী উত্তর দিচ্ছেন, ইনশাল্লাহ নাম্বার চলে আসবে। এরপরে ভাষার প্রথম বৈশিষ্ট্য কি? আরবিট্রারি, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তাহলে এখানে আর করব না। কেমন? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল ফেনোমেনন, ভাষায় হচ্ছে কি সামাজিক ঘটনা। কেমন? তাহলে ভাষায় হচ্ছে সামাজিক ঘটনা। তো আপনি দেখবেন ভাষার মধ্যেই সবগুলো সামাজিক ঘটনা রেকর্ড করা আছে। সমাজে কখন কি ঘটতেছে সবগুলো ভাষার মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। অন্য কিছু আছে, অন্য কোনো মাধ্যম আছে রেকর্ড করার? নেই। তাহলে সেই দিক থেকে ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল ফেনোমেনন। ফেনোমেনন মানে কি? ঘটনা, সামাজিক ঘটনা। ইন এ সেন্স ল্যাঙ্গুয়েজ শুড বি কনসিডারেড অ্যাজ এ সোশ্যাল ফেনোমেনন। ল্যাঙ্গুয়েজকে বিবেচনা করা হয় একটা সামাজিক ঘটনা হিসেবে। ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল, ল্যাঙ্গুয়েজই সামাজিক, দ্যাট এক্সিস্ট ইন আওয়ার হিউম্যান সোসাইটি, যেটা অবস্থান করে আমাদের মানব সমাজে। দিস ইজ হাউ ল্যাঙ্গুয়েজ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি। এটাই হচ্ছে আমাদের সমাজের অবিচ্ছেদ্য একটা অংশ। আপনি এমন কোনো জায়গা আছে যেখানে সমাজ নেই, ভাষা আছে? সমাজ ছাড়া ভাষার কোনো অস্তিত্ব নেই। তাহলে সমাজেই সামাজিক ঘটনা ঘটিত হয়, সেই দৃষ্টিতে ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল ফেনোমেনন। আশা করি বুঝতে পারছেন। এরপর ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক সিস্টেম। ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক সিস্টেম। আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এই বাংলা ভাষাগুলো লেখার জন্য একটা সিম্বল আছে কিনা, কিছু লেটার, ধ্বনি, যেগুলো সাংকেতিক চিহ্ন আছে কিনা, সরো, সারা, এ বি সি ডি, এগুলোর একটা কি আছে? সাংকেতিক সিম্বল আছে, চিহ্ন আছে। কেমন? অর্থাৎ লেটার, আলফাবেট, হরফ, ধ্বনি ছাড়া, বর্ণমালা ছাড়া ভাষার অস্তিত্ব তেমন একটু নাই। যদিও কিছু কিছু ভাষা আছে যেগুলোর বর্ণমালা নাই, এগুলো আগে পরে বিলুপ্ত হয়ে যাবে। কেমন? তো ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক সিস্টেম। ভাষার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে কি থাকতে হবে? সিম্বলিক সিস্টেমে বর্ণমালা থাকতে হবে। তো ইংরেজিতে 26 আলফাবেট রয়েছে, আরবিতে 29টি হরফ রয়েছে, বাংলাতে 50টি রয়েছে। এভাবে পৃথিবীর আনাচে কানাচে যত কিছু ভাষা আছে প্রত্যেকটা ভাষায় কি রয়েছে? বর্ণমালা রয়েছে। এটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক সিস্টেম। এরপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক্স। ভাষা হচ্ছে কি একটা সিস্টেমেটিক। এটা কারো বাপের সম্পদ না, দুমদাম ইচ্ছে মতো ইউজ করা। এটা একটা সিস্টেমে ইউজ করতে হবে। আপনি এক জায়গায় সাবজেক্ট, এক জায়গায় অবজেক্ট, এক জায়গায় আবার কমপ্লিমেন্ট ইউজ করতে পারবেন না। এটাকে একটা সিস্টেমে চালাতে হবে। আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রেখে আপনাকে সেন্টেন্সগুলো বলতে হবে, লিখতে হবে, অন্যজনকে শোনাতে হবে। আপনি ইচ্ছে মতো বলতে পারবেন না, ইচ্ছে মতো বলার যুগ শেষ। গ্রামার, বেসড অন লিঙ্গুইস্টিক অ্যান্ড গ্রামার, ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর ফিলিংস অ্যান্ড ইমোশন। তাহলে সেই দিক থেকে কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সিস্টেমেটিক। আশা করি বুঝতে পারছেন এটা। কেমন? এরপরে 5 নম্বর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, ভার্বাল অ্যান্ড সাউন্ড। ভাষা হচ্ছে ভোকাল, মুখ দিয়ে বের হবে, ভার্বাল, মুখ দিয়ে বের হবে, মানে ভার্ব জাতীয়। সাউন্ড, এটা সাউন্ড সিস্টেম। কেমন? অর্থাৎ হিউম্যানের মুখ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে টাইপ রেকর্ডার দিয়ে আপনি ভাষা ধরেন একটাতে, এটা কল্পনা করা যায় না। আপনি রোবটের মধ্যে ভাষা দিচ্ছেন, এটা তো মানুষের ভাষা আপনি সেট করে দিয়েছেন, ওটার তো কোনো নিজস্ব ভাষা নেই। কেমন? তাহলে মানুষের ভাষা একমাত্র কী দিয়ে বের হয়? মুখ দিয়ে বের হয়। অন্য কোনো মাধ্যমে, কান দিয়ে কোনো ভাষা বের হয়? চোখ দিয়ে বের হয়? নাক দিয়ে? নো, কোনো সিস্টেম নেই। তাহলে ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি ইউনিক বৈশিষ্ট্য। এটা ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, ভার্বাল অ্যান্ড সাউন্ড। এরপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ নন ইনস্টিংটিভ। ভাষা হচ্ছে কি অজৈবিক। অজৈবিক বলতে আমরা কি বুঝলাম? অর্থাৎ আপনি কি বাংলা ভাষাটা নিজের মায়ের পেটের ভিতর থেকে আসার সময় শিখে আসছেন, নাকি পৃথিবীতে এসে
এটা আপনার দাদা দাদি নানা নানি পরিবেশ পরিচিতি হয়ে ভাষাটা ধীরে ধীরে শিখছেন। ভাষাটা হচ্ছে কি আপনি সমাজে এসে স্লোলি বড় হওয়ার সময় শিখে ফেলেছেন। ঠিক তেমনিভাবে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইনস্টিংটিভ, অজৈবিক, যেটা জন্মসূত্রে পাওয়া যায় না, যেটা আপনাকে অর্জন করতে হয়। কেমন? এই জিনিসটাকে বলে ইনস্টিংটিভ, অজৈবিক, যেটা জৈবিকভাবে পাওয়া যায় না, অর্থাৎ মায়ের পেট থেকে আসার সময় পাওয়া যায় না। এটা হচ্ছে কি অজৈবিক। আশা করি বুঝছেন এই জিনিসটা। 7 নম্বর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। ভাষা হচ্ছে কি প্রোডাক্টিভ। তো ভাষা কীভাবে প্রোডাক্টিভ, এটা লিঙ্গুইস্টিকের একটা অধ্যায় আছে মরফোলজি, ওখানে গেলে আমরা ভালো বুঝবো। ভাষা অলওয়েজ কি শব্দ প্রডিউস করে, উৎপাদন করে। কিভাবে? ইন্টারপুল একটা শব্দ আছে। তো ইন্টারপুল যে শব্দটা আছে, এই শব্দটা দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আরেকটা হচ্ছে পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশ থেকে ইন্টারপোল। কেমন? তো এটা একটা নতুন শব্দ উৎপাদন করছে। তাহলে ভাষা হচ্ছে কি প্রোডাক্টিভ। এরপরে দেখেন রিয়েলমি, ওপ্পো, ভ্যাসলিন, এই শব্দগুলো কি মধ্যযুগে ছিল? ছিল না। কিন্তু আধুনিক যুগে এই শব্দগুলোর প্রণয়ন করা হয়েছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টস, হ্যাঁ, ব্র্যান্ড হিসেবে। তো এই শব্দগুলো আগে ছিল না। তাহলে ভাষার মধ্যে যে নতুন শব্দ তৈরি করা, এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ। কেমন? এরপর 8 নম্বর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন। এটা তো আগেই বলা হয়েছে, তারপরে আবার আরেকটা পয়েন্ট আনা হয়েছে, দিতে পারবেন। ভাষা হচ্ছে একটি যোগাযোগের মাধ্যম। কেমন? এটাকে আপনি একটু ব্যাখ্যা করলে হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অ্যান্ড লিটারেচার। ভাষাই হচ্ছে সংস্কৃতি এবং সাহিত্য। আপনার সাহিত্য সংস্কৃতি ছাড়া ভাষাকে কল্পনা করা যায় না। আর ভাষাকে সংস্কৃতি এবং সাহিত্য, ভাষা ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে কল্পনা করা যায় না। আপনার পৃথিবীর প্রত্যেকটা সাহিত্য সংস্কৃতি ভাষার মাধ্যমে রচনা করা হয়েছে। ভাষা ছাড়া কখনো কালচার এবং লিটারেচারকে কল্পনা করা যায় না। কেমন? প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা লিটারেচার বেসড অন ল্যাঙ্গুয়েজ, ভাষা নির্ভর। কেমন? 10 নম্বর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক অ্যান্ড মডিফাইবল কনক্লুশন। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। দেখেন পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, প্রায় 7117টা মতো ভাষা। তো এখানে এক একটা ভাষা এক এক রকম। বাংলার সাথে ইংরেজি গলায় গলায় ভাব আছে, তবে মিল নাই। সবগুলো স্বতন্ত্র, ইন্ডিভিজুয়ালিটি রয়েছে প্রত্যেকটা ভাষার। আরবিতে জেদ জবর আছে, হরকত আছে, যেটা ইংরেজিতে নাই, বাংলাতে নাই। কেমন? কিন্তু বাংলাতে কিছু আছে যেগুলো আরবিতে নাই। ইংরেজিতে যেগুলো আছে সেটা আবার অন্য ভাষায় নাই। এই যে ভাষার এক একটা ইন্ডিভিজুয়ালিটির স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক প্রকাশ করে। কেমন? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। এখন নিজের মতো করে একটু পড়লে হয়ে যাবে। কেমন? এরপরে এই অধ্যায় থেকে আমাদের আরেকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 নম্বর, ডিফারেন্স অর রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। তো এটা আপনার HW থাকবে, এটা নিজে পড়ে নেবেন। তো এটা যদি আপনি না বুঝেন, ওটা আমি আপনার সাথে আলোচনা করব। কেমন? তাহলে আজকে আমরা শেষ করলাম কি একটা অধ্যায়, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। কেমন? ল্যাঙ্গুয়েজ অধ্যায়টা আমরা শেষ করলাম। তাহলে কালকে ইনশাল্লাহ আমরা বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিক শেষ করব। তাহলে আপনার পড়া থাকবে কি আজকে 3টে কোয়েশ্চেন আপনাকে টাচ করতে হবে। একটা হচ্ছে কি শর্ট কোয়েশ্চেন আর 2টা ব্রড কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেন একটা আমি পড়ে দিচ্ছি, আর একটা আপনাকে পড়তে হবে, যেটা আমি সলভ প্লাসে আবার টিক করে দেবো। অর্থাৎ ওটা না বুঝলে আমি আলোচনা করব। তাহলে আপনাকে 2টা ব্রড কোয়েশ্চেন, একটা শর্ট কোয়েশ্চেন দেখতে হবে। কেমন? আপনার বানা লিখার এবিলিটি আছে? বানা লিখতে পারেন? বেসিক স্ট্রং আছে? আচ্ছা, ইনশাল্লাহ তাহলে আর কোনো সমস্যা নেই, টেনশন নেই। একেবারে ধীরে ধীরে আমি যে 3টা প্রশ্ন দিচ্ছি, এই 3টা ভালো করে দেখেন, ভালো করে পড়েন। ইনশাল্লাহ এই 3টা থেকে আমরা 2টা পেয়ে যাব, একটা শর্ট একটা ব্রড। কেমন? তাহলে আজকের মতো এখানে শেষ করে দিব। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। আমি দেখি আপনার সাথে আরেকজন জয়েন করাতে পারি কি না। তো তাহলে একটু বেস্ট হবে। কেমন? সময়টার একটু মানে প্রাপ্য হবে, দেখি তাহলে। ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমি আপনাকে এই জিনিসটা ওই গিয়ে একটা লিঙ্ক দিয়ে দিব। ও আপনাকে মনে হয় এটা দিয়ে দিছি,
লিঙ্গুইস্টিক দিয়ে দিছি না পিডিএফটা? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ থেকে ভালো করে পড়বেন। আর আমার ইউটিউব চ্যানেলে ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ অরবিট্রারি, ওটা আবার ওখানে ভিডিও আছে, তো ওটা প্রয়োজন আরেকবার দেখে আসতে পারেন। তো দেখে এসে ওখানে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।